ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, ভূত প্রেতরা সব চিৎকার করছে। এই রকম পরিবেশেও রাজা ভয় পেলেন না। তিনি ঠিক শ্মশানে গিয়ে উপস্থিত হলেন। সে কি ভয়ঙ্কর শ্মশান! ভূতেরা সব জীবন্ত মানুষ ধরে খাচ্ছে। ডাকিনীরা শিশুগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শিরীষ গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত জ্বলছে, আর চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ। বিক্রমাদিত্য শিরীষ গাছের কাছে গিয়ে দেখেন একটা মরা দড়ি বেঁধে গাছে ঝুলানো আছে। তার মাথাটা নিচের দিকে ঝুলছে, আর পা দুটো আকাশের দিকে। এই সবটাকে দেখে রাজা বুঝতে পারলেন, যক্ষ যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিল এটা তারই সব। রাজা গাছে উঠে কোমর থেকে তরোয়াল বের করে সবের পায়ের দড়ি কেটে দিলেন। সবটা নিচে পড়তেই চিৎকার করে কাঁদতে লাগলো। রাজা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি গাছ থেকে এসে জিজ্ঞেস করলেন, কে তুমি? কি করে এই তোমার অবস্থা? এই কথা শুনে সবটা খিলখিল করে হাসতে লাগলো। তারপর সুরসুর করে গাছে উঠে আগের মতো ঝুলে রইল। বিক্রমাদিত্য আবার গাছে উঠে দড়ি কেটে সবটাকে নিচে নামিয়ে বললেন, কি করে তোমার এমন অবস্থা হলো বলো? সবটা কোনো উত্তর দিল না। রাজা বুঝতে পারলেন, যক্ষ এই তেলি রাজা চন্দ্রভানুর কথা বলেছিল, আর সন্ন্যাসী হচ্ছে কুমোর, যে নিজের যোগ সিদ্ধির জন্য চন্দ্রভানুকে শ্মশানে এইভাবে রেখে দিয়েছে। তখন তিনি নিজের গায়ের চাদরে সবটাকে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে চললেন সন্ন্যাসীর কাছে। সবে পা বাড়িয়েছে, এমন সময় সবটা বলে উঠল, তুমি কে হে বীর পুরুষ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রমাদিত্য বললেন, আমি রাজা বিক্রমাদিত্য। শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশ মতো তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, মহারাজ, মূর্খরা, বোকারা আর কুঁড়েরা সব মুখ বুজে পথ চলে, আর যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতে ও ভালো কথা বলতে বলতে রাস্তা পার হয়। এবার আমি তোমাকে কয়েকটা গল্প বলবো। প্রত্যেক গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব, আর যদি না পারো, মানে ভুল উত্তর দাও, তাহলে তোমাকে মরতে হবে। রাজা বিক্রমাদিত্য বললেন, ঠিক আছে, তাই হবে। এই বলে রাজা মরাকে কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে এগোতে লাগলেন। বেতাল এবার তার পরবর্তী গল্প বলতে শুরু করলো। গল্পের নাম অকাল মৃত্যু। সেকালে বিশালপুর রাজ্যে অর্থদত্ত নামে এক ধনী বণিক বাস করত। তার একটি সুন্দরী মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল অনঙ্গ মঞ্জুরি। অর্থদত্ত তার মেয়েকে কমলপুরবাসী মদন দাস নামের এক বণিকের সাথে বিয়ে দিল। বিয়ের কিছুদিন পর মদন দাস অনঙ্গ মঞ্জুরিকে তার বাপের বাড়িতে রেখে বাণিজ্য করতে গেল। অনঙ্গ মঞ্জুরি মনমরা হয়ে একদিন জানালায় দাঁড়িয়ে মানুষজন দেখছিল। হঠাৎই দেখতে পেল এক সুন্দর সুপুরুষ ব্রাহ্মণ পুত্রকে। তাকে দেখে অনঙ্গ মঞ্জুরি মুগ্ধ হয়ে গেল। ওদিকে ব্রাহ্মণ কুমার কমলাকর অনঙ্গ মঞ্জুরিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। একবার দেখাতেই ওরা দুইজনকে ভালোবেসে ফেলল। অনঙ্গ মঞ্জুরি তো কমলাকরের কথা ভেবে ভেবে বিছানায় শয্যা নিল। তেমনি ব্রাহ্মণপুত্র কমলাকরও অনঙ্গ মঞ্জুরি কথা ভেবে অসুস্থ হয়ে পড়ল।
অনেক চিকিৎসা সত্ত্বেও অনঙ্গ মঞ্জরি ভালো হলো না। তার সখী ঠিক করলো অনঙ্গ মঞ্জরিকে বাঁচাতে হলে কমলাকরকে ওর কাছে নিয়ে আসতে হবে। তাই সখী কমলাকরের বাড়ি গিয়ে সব কথা বলে তাকে অনঙ্গ মঞ্জরির সঙ্গে দেখা করতে বলল। সব শুনে কমলাকর অনঙ্গ মঞ্জুরির সাথে দেখা করতে এলো, কিন্তু ততক্ষণে অনঙ্গ মঞ্জুরি মারা গেছে। কমলাকর এই কথা জেনে মাটিতে বসে পড়ে মরে গেল। সবাই ওদের দুইজনকে একই চিতায় দাহ করল। ঠিক সেই সময় মদন দাসও এসে হাজির হলো। স্ত্রী মারা গেছে জেনে সেও জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে মরে গেল। এবার বেতাল গল্প শেষ করে বলল, বলো তো মহারাজ, কার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা ছিল? রাজা বিক্রমাদিত্য বললেন, মদন দাসের, কারণ অনঙ্গ মঞ্জরি পর পুরুষের জন্য প্রাণ ত্যাগ করল, তেমনি কমলাকরও পরস্ত্রীর জন্য প্রাণ দিল। আর মদন দাস সব কথা জেনেও স্ত্রীর জন্যে প্রাণ দিল। এতে বোঝা যায় মদন দাস স্ত্রীকে কতখানি ভালোবাসত। সঠিক উত্তর পেয়ে বেতাল সেই গাছে গিয়ে আবার ঝুলে পড়ল। আর রাজাও গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে নিয়ে পথ চলতে লাগলেন।